বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে ইংরেজি নিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের মাথায় একটা চিন্তা থাকে এবং চিন্তা থাকাটা স্বাভাবিক। কারণ আমরা দেখেছি প্রত্যেকবার ইংরেজির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটু বিপজ্জনক অবস্থা হয়। তো আমরা স্বাভাবিকভাবে যে শিক্ষকরা খাতা দেখেছেন তাদের সঙ্গে কথা বলেছি, তাদের কি অভিজ্ঞতা সেটা নিয়েছি, কেমন পাস ফেল করেছে সে বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। তো আমরা অনেক টিচারের সঙ্গে কথা বলেছি, কিন্তু ওভারঅল 3টে টিচারের সম্পূর্ণ ডেটা আমরা একটু কালেক্ট করে দেখেছি যে কার কেমন পাশের হার রয়েছে, কে কেমন পাশের বা মানে রেশিও চলছে কোন সাবজেক্টে কেমন, সে বিষয় নিয়ে আলোচনা করেছি। ইতিপূর্বে তোমাদের ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজ আমরা ইংরেজি নিয়ে আলোচনা করছি, যে আলোচনার মধ্যে আমরা বুঝতে পারবো যে আমাদের কেমন নম্বর উঠছে, কোন কোন জায়গাগুলোতে আমাদের বেশি নম্বর কাটছে, ইভেন কোন উত্তরের শিক্ষকেরা খাতা দেখছেন সে বিষয়গুলো কিন্তু একদম 100% তোমাদের সামনে তুলে ধরবো। কারণ আমরা পরীক্ষার পরে স্বাভাবিকভাবে যে উত্তরগুলো শেয়ার করে থাকি, যেমন দেখলাম একটা উত্তরে দুটো উত্তর রয়েছে, মানে যে কোনো একটা উত্তর লিখলেই হবে শূন্যস্থানে, দেখলাম ভোকাবুলারিতে। তো যাই হোক, এরকম এরকম বিভিন্ন জায়গা আছে যে জায়গাগুলোতে আমরা এক্সট্রা মার্কসও কিছু পেতে পারি। তো ওভারঅল ইংরেজির ক্ষেত্রে যদি রেজাল্ট বলতে হয় যে খুব বেশি ডেভেলপ বা খুব বেশি ভালো হচ্ছে, সেরকম কিন্তু নয়। কিন্তু সেসবে প্রশ্নটা যে খুব বেশি কঠিন ছিল সেটাও কিন্তু নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্টুডেন্টদের ইংরেজিতে নম্বর পাওয়ার হার এবার যে খুব একটা ডেভেলপ সে কথা কিন্তু বলা যাবে না। কারণ আমরা যে ক্যালকুলেশনটা করেছিলাম, আমরা এরপরে তোমাদের স্বাভাবিকভাবে প্রথমে কেমন কি রেকর্ড হচ্ছে সেই বিষয়টা জেনে নেবো, তারপর অবশ্যই কি কি উত্তরের শিক্ষকেরা খাতা দেখছেন সেই উত্তরটাও তোমাদের বলবো, যাতে করে তোমরা একটু মিলিয়েও দেখে নিতে পারো সঠিক উত্তর একদম, যে উত্তরের শিক্ষকেরা খাতা দেখছেন, যে তোমাদের কেমন কি নম্বর উঠছে। তো এখন যেটা বিষয়, দেখো স্বাভাবিকভাবে আমরা যেটা বললাম যে একজন শিক্ষক 150 পিস খাতা দেখেছিল, একজন 150 আর একজন 100, মোট 400 পিস খাতার উপরে আমরা ক্যালকুলেশনটা করেছি। যেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ফেইলের পরিমাণ কিন্তু 82 মানে বলতে গেলে এটা প্রায় 20% প্লাস কিন্তু ফেল হয়েছে ইংরেজিতে স্বাভাবিকভাবে। তার মানে বুঝতেই পারছো যে ইংরেজিতে ফেলের পরিমাণটা কিন্তু যথেষ্ট যথেষ্ট রয়েছে। 80 থেকে 90 রয়েছে টোটাল 19 ক্যান্ডিডেট, অর্থাৎ 19 জন। 60 থেকে 80 মধ্যে নম্বর পেয়েছে 56 জন। 40 থেকে 60 মধ্যে নম্বর পেয়েছে 72 জন। 25 থেকে 40 মধ্যে নম্বর পেয়েছে 57 জন। 15 থেকে 25 মধ্যে নম্বর পেয়েছে 116 জন, যেটা খুব ভাইটাল। অর্থাৎ 15 থেকে 25 মধ্যে মার্কসটা কিন্তু সব থেকে বেশি পরিমাণ ক্যালকুলেট হচ্ছে। ঠিক আছে, মানে প্রচুর প্রচুর ছেলে মেয়ে। ইভেন আমরা যদি ফেলের কন্ডিশন ধরি, তার মানে সেটা বিলো 15। আমরা যদি নর্মালি ধরি তাহলে বিলো 15 ধরলে 82, তার মানে প্রায় 82 যদি আমরা ধরি, তার মানে 15 থেকে 25 নিচে প্রায় 50% ছেলেমেয়েরা কিন্তু রয়েছে আমরা 25 নিচে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওভারঅল যে রেজাল্ট খুব ডেভেলপ বা খুব বেশি রেজাল্ট ভালো হচ্ছে সেটা কিন্তু বলার জায়গা কিন্তু নেই। তো স্বাভাবিকভাবে যারা লিখেছো ঠিকঠাক লিখেছো তারা তো ভালো নম্বর পাবে, যারা ঘাটতি রয়েছে বা যারা ঠিকঠাকভাবে লিখে আসতে পারোনি বা ভুলভাল লিখেছো তাদের ক্ষেত্রে তো নম্বরটা কম হবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এখন যেটা দরকার সেটা হচ্ছে একটু জেনে নেওয়া দরকার যে আমাদের কোন উত্তরের শিক্ষকেরা খাতা দেখছেন বা কোন উত্তরগুলো একদম 100% সঠিক, বা তারা যে উত্তরটা দেখছেন, শিক্ষকেরা খাতা দেখার সময় একটা উত্তরের উপর বেস করে তারা খাতাটা দেখে, সেই উত্তরটা কি ছিল। তো আমরা আমাদের প্রশ্নের সঙ্গে সেই উত্তরটা একবার একটু সম্পূর্ণরূপে জেনে নেবো, যাতে করে তোমরাও বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারো। আর অবশ্যই এই উত্তরের সঙ্গে মিলিয়ে তোমরা ফাইনালি কত অবজার্ভ করতে পারছো সেটা দেবে। এবার একটা কথা বলি, রাইটিং এর পার্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তোমাদের রয়েছে, অনেকে জানো কি জানো না জানি না, অনেকেরই জানা উচিত। যেমন ধরো স্টোরির ক্ষেত্রে কেউ যদি শুধু স্টোরির হেডিংটা লেখো, মানে টাইটেলটা যদি লেখো, তাহলে কিন্তু তাকে 2 মার্কস দিতে হবে, মানে সে কিন্তু তাহলে 2 পাবে শুধুমাত্র টাইটেলটা লিখলে। আমি জাস্ট নর্মাল টুকু বলছি, যেগুলো ইজি ইজি নম্বরের জায়গাগুলো ছিল। তারপরে ধরো কন্টেন্টের ক্ষেত্রে, অর্গানাইজেশনের ক্ষেত্রে, রেজিস্টারের ক্ষেত্রে আলাদা বিষয় রয়েছে। নোটিশের ক্ষেত্রে আমরা ডেট টাইম প্লেস থাকলে এক্সট্রা 2 মার্ক, ডিটেলস তো রয়েছে। তারপরে টিকিটের যে পয়েন্ট বেস গুলো ছিল তার উপরে তো আলাদা আলাদা করে পার্ট লিখতে হবে, কনক্লুশন পার্ট লিখতে হবে। লেটারের ক্ষেত্রে ফর্ম 2 যে পার্টটা রয়েছে সেই পার্টটা লিখলে এক্সট্রা 2 মার্কস। তো এই জায়গাগুলো যারা একদমই দুর্বল বা যারা কিছু লেখনি, তারা যদি এই জায়গাগুলো শুধু ঠিকঠাকভাবে লিখে আসতে পারো, সেই পার্টগুলো বলে না যে ছোটবেলায় বা তোমাদের শিক্ষকরা অবশ্যই বলেছেন যে কিছু লিখতে পারো আর না পারো, পার্টগুলো ঠিকঠাকভাবে লিখে আসবে। তো কেউ যদি পার্টগুলো ঠিকঠাকভাবে লিখে আসতে পারে, তাও কিন্তু সে ওই 2-3 মার্ক কিন্তু নর্মালি একটা জায়গা থেকে পেতে পারে। তো চলো এবার আমরা একটু প্রশ্ন উত্তরটাও শেয়ার করে নিই, আর একবার একটু দেখে নিই যে আমাদের কেমন উত্তরে শিক্ষকেরা খাতা দেখছেন। আর এই হলো ওভারঅল যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম, আমাদের এবারের ওভারঅল যে স্ট্রাকচার হতে চলেছে। আমি বলছি না যে হুবহু এই পার্সেন্টেজই থাকবে বা এটাই হবে, কিন্তু কথা হচ্ছে যে এই বেজের উপরেই বা এর কাছাকাছি কিন্তু তোমাদের মার্কশিট আসতে চলেছে। কারণ আমরা স্বাভাবিকভাবে টিচারদের যে খাতা দেখার রেশিও এবং একটা না দুটো না 3টে টিচারের উপর বেস করে আমরা কাজটা করে তোমাদের সামনে তুলে ধরেছি, সেক্ষেত্রে কিন্তু এরকমই রেজাল্ট কিন্তু তোমরা পেতে চলেছো, এটুকু বললাম। তো চলো এবার আমরা দেখে নিই একটু খাতার বিষয়টা, যে কেমন করে প্রশ্নে আমরা নম্বরটা পাচ্ছি বা কোন উত্তরে শিক্ষকেরা খাতাগুলো দেখছেন।
দেখো স্বাভাবিকভাবে আমাদের ইংরেজি প্রশ্ন, এবার আমরা জাস্ট একটু উত্তরগুলো আরেকবার একটু দেখে নিই। আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ বাই অ্যান, এটা হচ্ছে এ বাই অ্যান, এটা হচ্ছে আইল্যান্ড। দ্বিতীয়টা ছিল এজ অফ ক্লুড ইজ, এটা হচ্ছে 12 ইয়ার্স, উত্তর দেখা হয়েছে। 3 নম্বরের প্রশ্ন যেটা ছিল এটার উত্তর হচ্ছে সিস্টার অফ দ্য ন্যারেটার্স ফাদার। তারপরে যে প্রশ্নটা ছিল এটার উত্তর হচ্ছে উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন। তারপরে যেটা ইদাগের প্রশ্নটা ছিল এই প্রশ্নটার উত্তর হচ্ছে হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেটিভস। তারপরে যে এসএকিউ টাইপের প্রশ্ন ছিল দ্য ফাদার অফ 2 চিলড্রেন ওয়ার্কড অ্যাজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। তারপরটা ছিল দ্য ফ্যামিলি ইউজ টু মুভ ওভার দ্য মেইনল্যান্ড বিকজ দ্য হারবার গোট ফ্রোজেন ইন উইন্টার, বা ইন উইন্টার দ্য হারবার ওয়াজ, বা উড বি ফ্রোজেন ওভার, যে কোনোটা লিখলেই হবে। নেক্সট পিপল দ্য মেইনল্যান্ড visited the narrator's family when, এখানে হবে when the time came for them to return to be the island big, বা to be the island বা বিগ হাফ মুন, ঠিক আছে, এটা লিখলেই কিন্তু নম্বর পাবে। আচ্ছা, তারপরেরটা চলে আসো, যেটা রয়েছে প্রথমটা ট্রু, দ্বিতীয়টা হচ্ছে ফলস। প্রথমটা যেটা উত্তর হবে ইট, সাপোর্টিং সেন্টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। আর দ্বিতীয়টা যেটা হবে সেটা হচ্ছে এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাজ রিলেশনস। তারপরে চলে আসো কবিতা থেকে আমাদের যেটা হবে দ্য স্নেল থেকে। তো প্রথমটা হচ্ছে দ্য হি গ্রিউ দেয়ার, এটা উত্তর। দ্বিতীয়টার যেটা রয়েছে এটা কিন্তু ডিসপ্লেজার হবে। তৃতীয়টার যেটা উত্তর লাইকলি টু হ্যাপেন সুন, এটা হবে। পরেরটা যেটা এটা হচ্ছে উইথ নান হবে। তারপরে দ্য অ্যানাদার স্নেল, হোয়েন দ্য স্নেল মিটস অ্যানাদার স্নেল ইট ফিডস দ্য ফাস্টার, ঠিক আছে। তারপরে প্রশ্নটা বলছি না, এগুলো বড় কোশ্চেন, কী লিখেছো সেটাও তোমাদের মনে নেই। তারপর আমরা চলে যাই একটু আনসিনের প্যাসেজে। যারা আনসিন করেছিল তাদের তো মনে আছে, যারা যদি মনে করো আরেকবার একটু দেখবে তারা একবার একটু দেখে নিতে পারো। আমি পেজটা একটু তুলে ধরলাম। আচ্ছা, যাই হোক, আমরা অ্যান্সার শিটে চলে যাই। কিংফিশার ডে, এটা হচ্ছে 3rd সানডে অফ জুলাই। তারপরে বেঙ্গল বার্ডস উইল আন্ডারটেক এ সার্ভে টু নো, এটা হচ্ছে স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার অল ওভার বেঙ্গল। তারপর এটা দ্য নাম্বার অফ অ্যাসোসিয়েশন ইনভলভ ইন অর্গানাইজেশন বেঙ্গল বার্ডস মিট 2025 ইজ, এটা হচ্ছে 3। বেঙ্গল বার্ডস মিট স্টার্টেড অন দ্য, এটা হচ্ছে স্যাটারডে। অর্ধেন্দু দাস ইজ এ বিডব্লিউএস মেম্বার অফ অ্যান ইকোলজিস্ট। দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস ইন বেঙ্গল বার্ডস মিট 2025 ওয়াজ, এটা হচ্ছে মোর দ্যান 350, ঠিক আছে। তারপরে যথারীতি যেটা ট্রু ফল ছিল, প্রথমটা হচ্ছে ট্রু আছে, দ্বিতীয়টা ফলস আছে, তারপরটাও ফলস আছে। তো স্বাভাবিকভাবে প্রথমটা যেটা রয়েছে এটার সাপোর্টিং সেন্টেন্স রয়েছে অ্যাজ অ্যাওয়ারনেস গ্রোস উই ইভিয়েশনস কিংফিশার ডে ইনভলভিং ইনটু এ ন্যাশনাল মুভমেন্ট। দ্বিতীয়টা যেটা রয়েছে এটা সাপোর্টিং সেন্টেন্স হবে কিংফিশার আর ক্রিটিক্যাল ইন্ডিকেটার্স অফ টেস্ট ওয়াটার ইকোসিস্টেম হেলথ। আর তারপরটা রয়েছে ডিএফও মালদা কি জিজু গ্রাস ফান্ড না কি যেন একটা আছে জায়গাটা। তারপরে 2 মার্কের কোশ্চেন আর বললাম না, এটা যাই হোক অ্যান্সার করায় রয়েছে। এবার গ্রামার সেক্টরে চলে যায়। গ্রামার সেক্টরের প্রথমটা কিন্তু কেম, দ্বিতীয়টা হচ্ছে হ্যাড বিন, এবং তৃতীয়টা হবে হ্যাড স্টেট। এই জায়গাটা নিয়ে অনেকেই অনেক কিছু সমস্যা ছিল, হ্যাড স্টেট। আচ্ছা, শূন্য স্থানে চলে যাবে ভোকাবুলারি, প্রথমটা দি, দ্বিতীয়টা বাই, আর তৃতীয়টা কিন্তু ইন বা অ্যাট, যে কোনো একটা লিখলেই কিন্তু নম্বর দেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপরে চলে যাব আমরা জয়েন ইন্টু সিঙ্গেল সেন্টেন্স। এটা বিভিন্নভাবে জয়েন করতে পারে, যার জন্য আর এখানে দিনই, এখানে উইজডে আমরা করেছিলাম সেটা হবে যে এখানে যেটা বিষয় সেটা হচ্ছে স্যামুয়েল সেইড করতে পারো বা অন্যভাবেও করতে পারো। আচ্ছা, যাই হোক, তারপরে এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা কিন্তু উইথ। তোমাদের আমি যখন অ্যান্সার শিট দেখিয়েছিলাম তখনও বলেছিলাম এটা উইথ কিন্তু বাধ্যতামূলক, উইথ কিন্তু থাকছে। তারপরে দেখো স্বাভাবিকভাবে পাবলিশডের জায়গা ব্রট আউট, ওয়ারের জায়গা পুট অন, অ্যাবান্ডানের জায়গা হচ্ছে গিভ আপ হলো। আর এক্ষেত্রে যেটা একটা ভাইটাল জায়গা যেটা আমাদের 8 মার্ক থাকে, প্রথমটায় ন্যাচারাল হোম অফ এ প্লান্ট অফ অ্যান এলিমেন্ট, এটা হচ্ছে হ্যাবিট্যান্ট, ভ্যারাইটি হচ্ছে ডাইভার্সিটি, প্রিজার্ভেশন হচ্ছে কনজারভেশন, আর ফেমাস অ্যান্ড রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি যেটা হচ্ছে ইমিনেন্ট। তো এটা হচ্ছে কিন্তু করা হচ্ছে। তারপরে তো সবাই রাইটিং আমাদের এসেছিল। তো এই হলো আমাদের ওভারঅল কোশ্চেন, আমি শেয়ার করলাম যে কেমন কী টাইপসের কোশ্চেন আমাদের খাতা দেখা হচ্ছে বা টিচাররা নম্বর দিচ্ছেন। তো তোমরা কেমন টার্গেট করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ধন্যবাদ।